ফাহিমের কান্না ভেজা কণ্ঠে বলা কথাগুলো শুনে বুকে মোচড় দিয়ে উঠল তাদের। সত্যিই তো, আজ তাদের অসতর্কতার কারণেই তো সে অসহ্য যন্ত্রণার শিকার হতে হলো তাদের ছোট্ট বোনটাকে। গাল ফুলিয়ে বসে আছে শুভ্রা রাইমার ঘরে। বিয়ের পরের দিন মন্ত্রীমশাই কাজে চলে গেল। ভাবতেই অভিমান জমে যাচ্ছে আরহামের উপর। তার পাশেই নীলিমা শিকদার রাগে গজগজ করছে। এমনিতেই তিনি রাজনীতি পছন্দ করে না, তার উপর আরহামের এমন দায়িত্বজ্ঞানহীন কাজে তিনি প্রচন্ড রেগে গেছেন। মন্ত্রী হয়েছে জন্য কি বিয়ের পরের দিনই কাজে যেতে হবে? জনগণের সাথে সাথে যে এখন বউয়ের দায়িত্ব তার উপর, সে কি জানে না? আজকে আসুক একবার বাড়িতে। বউভাতের জন্য আত্মীয় স্বজনরা আসা শুরু করেছে, অথচ তোমার ছেলের কোনো খোঁজ নেই। বেআইরা এসে যদি জিজ্ঞেস করে তাদের মেয়ে জামাইয়ের কথা, তাহলে কি বলবে ভেবেছো একবারও? লাই দিয়ে দিয়ে ছেলেকে মাথায় তুলেছেন। আসাদ শিকদার ভাবলেন তাকে কেন এর মধ্যে টানছেন। সে কি বলেছে আরহামকে যেতে? এখন তার বলতে ইচ্ছে করছে, ছেলে কি একা আমার? ছোট থেকে মাথায় তুলেছে, এখন আমার দোষ দিচ্ছে, কুচোটে মহিলা। কিন্তু সাহস করে কিছু বলতে পারলেন না। এখন কিছু বলা মানে জ্বলন্ত আগুনের মধ্যে ঘি ঢালা। নীলিমা শিকদার যে এখন থামবার নয় সবাই জানে, তাই তারা সেখান থেকে চলে গেল। নীলিমা শিকদারও কিছুক্ষণ গজগজ করে চলে গেলেন। শুভ্র শুধু তাদের কাহিনী দেখিয়ে গেল। রাইমা আর বাকি মেয়ে কাজিনরা রয়ে গেল। আর কিছুক্ষণ পর বৌভাতের অনুষ্ঠান। শুভ্রাকে সাজাতে হবে। পার্লার থেকে লোক আনতে বারণ করে দিয়েছে শুভ্রা। রাইমা এক গালে হাত দিয়ে শুভ্রাকে দেখছে। সে কখন থেকে গাল ফুলিয়ে আছে। শুভ্রা, আর গাল ফুলিয়ে থাকিস না, এবার অন্তত তৈরি হয়ে নে। দেখ, মানুষজন আসা শুরু করেছে। ভাইয়ার হয়তো কোনো দরকারি কাজ পড়ে গেছে, তাই বেরিয়েছে। না হলে বিয়ের পরে দিন কোনো ছেলে এভাবে বের হয় বলতো? শুভ্রা জানে আরহাম নিশ্চয়ই কোনো দরকারি কাজের জন্য বেরিয়েছে, কিন্তু সে মানতে নারাজ। দেখ রাইমা, একদম ভাইয়ের চামচামি করবি না। অন্যদিন হলে মানা যেত, কিন্তু ওনাকে আজকেই কেন বের হতে হলো? রাইমা কথা বাড়ালো না। আরহামের উপর সেও বিরক্ত হয়েছে। গতকাল থেকে আরহামের সাথে কথা বলার সুযোগ খুঁজছে, কিন্তু পাচ্ছে না। নানান চিন্তায় আছে। আরহামের সাথে কথা বলা দরকার। জোরপূর্বক শুভ্রাকে সাজাতে শুরু করে রাইমা। সাথে সঙ্গ দেয় আরহামের মামাতো খালাতো বোনেরা। হালকা সাজিয়েই শেষ করে। শুভ্রা এর মধ্যে একবারও নেহাকে দেখেনি। এত বেলা গড়িয়ে গেল অথচ নেহা ঘর থেকে বের হয়নি। অদ্ভুত লাগলো তার কাছে। মেয়েটাকে কোনো না কোনো ভাবে তো সাহায্য করতে হবে। তার মন্ত্রী মশাইকে নিয়ে তার সামনে উল্টাপাল্টা কথা বলা। রাই, নেহা আপুকে দেখছি না যে? কালকে রাতে দেখেছি, তারপর সকাল থেকে একবারও দেখলাম না। নেহার কথা শুনে রাইমা কোনো কথা বলল না। আরহামের মামাতো বোন উর্মি বলল, তুমি নেহা আপু সম্পর্কে কিছু জানো না বড় ভাবি? ভাইয়াকে তো নেহা। কথা শেষ করতে পারলো না উর্মি। তার আগে রাইমা থামিয়ে দিল তাকে। কি বলছো উর্মি আপু? এখন এসব বলার সময়? আলগোছে কথা কাটিয়ে দিল রাইমা। সে ভুলে গিয়েছে শুভ্রা সব জানে। হাসলো শুভ্রা রাইমার কথা কাটানো দেখে। তাকালো সামনে থাকা আয়নার দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে ঘরের দরজার কাছে নেহা দাঁড়িয়ে আছে। আচ্ছা, সে যাই হোক, বড় ভাবি কেমন লাগলো আমাদের ভাইয়াকে? না মানে উর্মির কণ্ঠে দুষ্টুমি। একে একে সবাই চেপে ধরলো শুভ্রাকে। গতকাল রাত নিয়ে নানান প্রশ্ন দিতে শুরু করলো, লজ্জা দিতে শুরু করলো। শুভ্রা ভাবছে রাতে সে তো ঘুমিয়ে পড়েছিল, এখন এদের কি এই কথা বলবে? হায়নার দিকে আরেকবার তাকাতেই দেখলো নেহা রেগে ঘরের দিকেই তাকিয়ে আছে। রেজাউল চৌধুরীকে আজকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। গাড়িতে স্ত্রীর পাশে বসেছেন তিনি। সামনেই ড্রাইভারের পাশেই বসেছেন ইকবাল। রেজাউল চৌধুরীর বিশ্বস্ত গার্ড হওয়ার কারণে তিনি তার গাড়িতেই চলাচল করেন। তাদের পেছনে আরো দুটো গাড়ি আসছে। রেজাউল চৌধুরী হতভম্ব হয়ে আছে। হাসপাতালে থাকার কারণে আরহামের বিয়ের খবর তিনি পাননি। এইমাত্র ইকবালের কাছ থেকে জেনেছেন। বড় একটা ঝটকা তো খেয়েছেন তখন, যখন জানতে পেরেছেন ইশতিয়াক খানের একমাত্র নাতনির সাথে আরহামের বিয়ে হয়েছে। রেজাউল চৌধুরীর পুরো মুখ ভয়াতুর হয়েছে। আয়েশা চৌধুরীর ঠোঁটের কোণে মৃদু হাসি। তিনি জানেন তার স্বামীর বিয়ের কারণ। ট্রাফিক জ্যাম আটকা পড়ে যায় তারা। আয়েশা চৌধুরী ওদিক ওদিক দেখছেন। হঠাৎ তার নজর থেমে যায় ট্যাক্সিতে থাকা আরাজের দিকে। অপলক চেয়ে আছেন তিনি। চোখের পাতা ফেললেই যেন আর দেখতে পাবেন না। আরাজের শরীরে থাকা ক্ষতগুলো এখন স্পষ্ট। সেগুলোর দিকে দেখতেই চোখের কোণে পানি জমা হলো আয়েশা চৌধুরী। তার ইচ্ছে করছে এক্ষুনি চলে যেতে আরাজের কাছে।
রাজাউল চৌধুরী স্ত্রীর দৃষ্টি অনুসরণ করে তাকান। আরাজকে দেখতেই তিনি গাড়ির কাজ তুলে দেন, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেন স্ত্রীর দিকে। আয়েশা চৌধুরীর গাল চেপে ধরেন, রাগে দাঁত কটমট করছেন তিনি। আয়েশা চৌধুরী কোনো প্রতিক্রিয়া করল না, যেন এটা তার সাথে নিত্যদিন হয়ে থাকে। রেজাউল চৌধুরী থেকে নিজেকে আলগোছে ছাড়িয়ে নেন, জ্যাম ছুটে যায়। আরেকবার আর চোখে দেখে আরাজকে, আবার কোন দিন দেখবে কে জানে। আরাজের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, কিন্তু পরক্ষণে মুছে ফেলে সে। যতক্ষণ পর্যন্ত আয়েশা চৌধুরীর গাড়ি দেখা যায় ততক্ষণ দেখে আরাজ। সব থেকেও আজ সে নিঃস্ব, চাপা দীর্ঘশ্বাস ফেলে। বাড়িতে ফেরার পর থেকে নীলিমা শিকদারের কাছে একের পর এক ঝাড়ি খাচ্ছে আরহাম। বাকিরা সবাই চুপচাপ মজা নিচ্ছে, একমাত্র নীলিমা শিকদার ছাড়া কারো এত সাহস নেই আরহামকে এভাবে ঝাড়ি মারার। তোমার আক্কেল জ্ঞান দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একজন মন্ত্রী হয়ে কিভাবে এমন দায়িত্ব জ্ঞানহীন হতে পারো তুমি? নীলিমা শিকদার গজগজ করেই যাচ্ছেন। আরহাম জানে তার মা নিজে থেকে না থামা অবধি কেউ থামাতে পারবে না। আসাদ শিকদার ঠোঁটে প্রসারিত করেই হাসছেন। আরহাম যতবার তার দিকে তাকাচ্ছে ততবারই আসাদ শিকদারের হাসির রেখা বেড়েই চলেছে। আসাদ শিকদারের দিকে গরম চোখে তাকিয়ে ধপাধপ পা ফেলে ঘরের দিকে চলে গেল আরহাম। নীলিমা শিকদারের কাছে আরহাম এখনো সেই ছোট্ট বাচ্চা খোকা। আরহামের ঘরে যাওয়ার জন্য রাইমা, নেহা আর নিতুলের ঘর পার করতে হয়। তাদের ঘরগুলো একই সিরিয়ালে। নেহার ঘরের সামনে এসে দাঁড়ায় আরহাম। ভেতরে নিতুল আর নেহার কথা শোনা যাচ্ছে। দরজা লাগানো নেই, ভিড়িয়ে রাখা। আরহাম নক করতেই যাবে, তার আগেই নেহা বের হয় ঘর থেকে। নিজের ঘরের সামনে আরহামকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকের পাশাপাশি ভয়ে চুপসে যায় নেহা। আরহাম তীক্ষ্ণ চোখে নেহাকে আপাদমস্তক দেখে। ওয়েস্টার্ন ড্রেস পরেছে নেহা। নেহার পিছন থেকে নিতুল বলে। আরহাম প্রতিক্রিয়াহীন। সূর্য ঠিক দিকেই উঠেছে নিতুল। তোর বোন তো একটু বেশি সাধু, তাই আর কি। ভাবলাম ভিতরে হয়তো কোনো ছেলে আছে, মনে করাতে এসেছিলাম এটা মন্ত্রী আরহাম শিকদারের বাড়ি। কোনো যাক, বাদ দে। চলে যায় আরহাম। নেহা অবাক হয়ে দেখলো নিতুলের দিকে, কিন্তু নিতুল কিছু বলল না। সে চুপচাপ তার ঘরে চলে গেল। আরহামের কথার ইঙ্গিতে দুই ভাই বোন বুঝতে পেরেছে সত্যি কথাই তো বলেছে, এতে নিতুলের প্রতিক্রিয়া করার কোনো মানেই নেই। শুভ্রাকে নিয়ে ঘর থেকে বেরিয়েছে সকলে। আরহাম তাদের দিকে একবার দেখে ঘরে চলে যায়। অভিমান গাঢ় হয় শুভ্রার। শুভ্রা ফ্যাল করে তাকিয়ে থাকে আরহামের যাওয়ার পানে। তাকে কি ইগনোর করলো আরহাম? বৌভাতের অনুষ্ঠান শুরু হয়েছে, পাশাপাশি বসেছে শুভ্রা আর আরহাম, কিন্তু কারো মুখে কোনো কথা নেই, না আছে এক চিলতি হাসি। বরাবর গম্ভীর থাকা আরহামের মতোই শুভ্রাও হয়ে আছে। শুভ্রার ইচ্ছে করছে এক্ষুনি মন্ত্রীকে কাঁচামরিচ দিয়ে চিবিয়ে খেতে। সকালে কি রোমান্টিকতা দেখালো, আর এখন তাকে দেখেও দেখছে না। আবার নিজের বাড়ির লোকদের উপর রাগ হচ্ছে। তারা কেন এখনো আসে না? তাদের দেখার জন্য তো শুভ্রার মন ছটফট করছে। তারা কি জানে না? এই জন্যই বোধহয় বলে বিয়ে দিয়ে দিলে মেয়ে পর হয়ে যায়। এভাবে মুখটাকে ব্যাঙের মতো করে রেখেছো কেন বড় ভাবি? থাপ্পড় খাবে কিন্তু রাই, সর এখান থেকে। বিয়ে করে আসার এখনো 24 ঘন্টাই হয়নি, অথচ তুমি ননদকে থাপ্পড় মারতে চাচ্ছ বড় ভাবি? রাই, আরে এমনি বললাম। দেখ তোর বাড়ির সকালে চলে এসেছে। ফারজানা খান আর আনোয়ারা খান বাদে বাকিরা সবাই এসেছে। বাড়িতে দুজন অন্তঃসত্ত্বাকে রেখে কিভাবে তারা আসেন? তাই আসেনি। ছোট্ট রিদ ফারহানের কোল থেকে নেমে দৌড়ে আসে শুভ্রার কাছে। কোনো দিকে না দেখে লাফিয়ে উঠে শুভ্রার কোলে। শুভ্রা মামনি, তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। তুমি তো সকালে আমাদের বাসায় ছিলে না, তাই নানুমণিরা কেউ সকালে ওষুধ খেতে চায়নি, বলে যে খাবো না আমরা ওষুধ। আমি সবাইকে ধমক দিয়ে খাইয়েছি জানো। আর চাচিমণিদের পেটের ভিতর থাকা আমার ভাই বোনেরা অনেক ভালো আছে, আমি সবার খেয়াল রেখেছি। আমি ভালো ছেলে তাই না? বলো বলো। শুভ্রা হাসে। রিদ বয়সের তুলনায় বেশি বুঝতার, সবগুলো দাঁত বের করে খিলখিলিয়ে হাসে। ওর হাসি আর পাকনামো দেখে বাকিরাও হাসে। হ্যাঁ তুমি তো ভালো ছেলে, আমার রেদ সোনার থেকে ভালো আর কেউ নেই। একে একে বাড়ির সবাই কথা বলে শুভ্রার সাথে, কিন্তু ফারহাদরা শুভ্রার আশেপাশেও আসছে না।
প্রথম দিকে শুভ্রা খেয়াল না করলেও যখন দেখলো সবাই ওর সাথে কথা বলছে কিন্তু ওর ভাইয়েরা কাছেই আসছে না, তখন ভ্রুজুরা কুঁচকে গেল শুভ্রার। মন্ত্রীমশাইয়ের মতো ওর ভাইয়েরাও আবার কোন দিক থেকে গম্ভীর হলো। ওরা আর চোখে শুভ্রার দিকে তাকাচ্ছে, আবার অন্যদিকে তাকাচ্ছে। ওদের অবস্থা দেখে শুভ্রার পেট ফেটে হাসি আসতে চাইছে, কিছুটা হেসেও ফেললো। ফারহাদরা কিছু সময় এদিক ওদিক করে কাটালেও হার থাকতে পারলো না, শুভ্রার কাছে এসে গেল। দেখলে তো আশাই লাগলো আমার কাছে। বেকার বেকার গম্ভীর হওয়ার ভান করেছিলে, এখন বলো আমার সাথে কথা না বলে ওভাবে ওখানে দাঁড়িয়েছিলে কেন? চার ভাই তাকায় শুভ্রার দিকে। মেয়েটাকে কত স্বাভাবিক লাগছে, অথচ এই মেয়ে কিনা ড্রাগের নেশায় আসক্ত। হয়তো জানেও না কালকে রাতে কি হয়েছে, কিন্তু তারা তো জানে। রাত প্রায় 10:30। অনুষ্ঠান শেষে ঘরে ফিরেছে শুভ্রা আর আরহাম। ব্যালকনিতে ইজি চেয়ারে আরহাম চোখ বন্ধ করে বসে আছে। ওয়াশরুমে শুভ্রা ফ্রেশ হতে যায়। সারাদিন শুভ্রার সাথে একটা কথাও বলেনি আরহাম। যতবার শুভ্রার কথা ভাবছে ততবারই বুক মোচড় দিয়ে ওঠে। বারবার চোখের সামনে ভেসে ওঠে ওই রিপোর্টগুলোর কথা। ওয়ালেটে থাকা ছবিটা বের করে আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটার দিকে। শুভ্রা ওয়াশরুম থেকে বের হয়ে কোথাও আরহামকে দেখতে না পেয়ে ব্যালকনিতে আসে। আরহাম ছবিটা আলগোছে ওয়ালেটে রাখে। শুভ্রা ঠায় দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না মন্ত্রীমশাই কেন তার সাথে কথা বলছে না। সারাদিন বকবক করতে থাকা শুভ্রা আরহামের এতটুকুতেই চুপচাপ হয়ে গেছে। হঠাৎ আরহাম শুভ্রাকে টেনে নিজের কোলে বসায়, নিজ বাহুডোরে আবদ্ধ করে নেয় শুভ্রাকে। মুখ গুজে দেয় শুভ্রার আধ ভেজা চুলে। হতভম্ব হয়ে যায় শুভ্রা। নাম না জানা এক অনুভূতি আবিষ্কার করে নিজের মাঝে। সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। বউ। শুভ্রা জানে না আরহামের এ ডাকে কি আছে, কিন্তু তাকে আলাদা এক শান্তি অনুভব করায়। এই তো সকালে যখন শুনেছিল তখনও কেমন ঘোরের মধ্যে চলে গিয়েছিল। শুভ্রা এক মুহূর্তের জন্য ভুলে যায় সারাদিনে আরহাম তাকে ইগনোর করেছিল। আরহাম ছোট্ট ছোট্ট চুমু খাচ্ছে শুভ্রার চুলে। মাতাল করা ঘ্রাণ পাচ্ছে সে শুভ্রার চুল থেকে। নেশার মতো টানছে তাকে। আরহামের ছোঁয়াগুলো ধীরে ধীরে গভীর থেকে গভীরতা হচ্ছে। অদ্ভুত এক নেশা তুমি মেয়ে, না পারছি দূরে রাখতে, না পারছি সেবন করতে। কি আছে তোমার মাঝে? এই গম্ভীর মন্ত্রী তোমার নেশায় ডুবে গেল। যার কথা একসময় আমার বিরক্ত লাগতো, তার কথা শুনতে না পেয়ে কেন আমি বিচলিত হয়ে পড়ি? তোমার ঠোঁটে লেগে থাকা ওই হাসি কেন আমাকে মুগ্ধ করে? তোমার চোখের অতল সাগরে কেন ডুব দিতে ইচ্ছা করে? কেন সারাদিন তোমাতে মগ্ন থাকতে মন বলে? মেয়ে, তুমি নেশার থেকেও নেশাক্ত। কথা বলতে চেয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। দ্রুত গতিতে হার্টবিট করছে। আরহামের হার্টবিট শুনতে পাচ্ছে শুভ্রা। তবে কি শুভ্রা আরহামের জন্য যা অনুভব করে আরহামও শুভ্রার জন্য তাই অনুভব করে? ধীরে ধীরে গভীর থেকে গভীরতা হচ্ছে আরহামের ছোঁয়া। লজ্জায় নুয়ে যাচ্ছে শুভ্রা। সুমধুর কণ্ঠে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। হৃদয়ে শীতল করা কণ্ঠ। হালকা আলো ফুটেছে চারিদিকে। শুরু হয়েছে ভোরের পাখিদের কিচিরমিচির শব্দ। আরহাম এক হাতের উপর ভর দিয়ে ঝুঁকে আছে শুভ্রার মুখের উপর। গভীর দৃষ্টিতে দেখছে শুভ্রাকে। হাজারো চিন্তা কষ্টের মাঝে সুখ খুঁজে পেয়েছে সেই মেয়েটার মাঝে। বয়সের অজুহাতে মেয়েটার থেকে কতই না দূরত্ব রেখেছিল, কিন্তু আজ বুঝতে পারছে বয়স সংখ্যা মাত্র। মেয়েটা কি জানে তার মন্ত্রীমশাই তাকে আরো আগে থেকে ভালোবাসে? না, জানে না। জানবেই বা কি করে? আরহাম তো কখনো জানায়নি। এই যে তার সাথে লেপ্টে আছে তার ভালোবাসার মানুষটি, অথচ সে এখনো তাকে বলেইনি ভালোবাসি। অপর পক্ষ থেকে অসীম ভালোবাসা পেয়েছে সে। বয়স নিয়ে সব চিন্তা ফিকে হয়ে যাচ্ছে আরহামের কাছে। শুভ্রার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল। পিট পিট করে চোখ খুলল শুভ্রা। চোখ খুলেই আরহামকে হঠাৎ এভাবে দেখে ভয় পেয়ে গেল। মুচকে হাসলো আরহাম। শুভ সকাল বউ। আরহামের আদুরে ডাক। রাতের ঘটনা মনে পড়তেই স্বাভাবিকভাবেই লজ্জা পেল শুভ্রা, কিন্তু প্রাধান্য দিল না লজ্জাকে। তার চরিত্রের সাথে মোটেও লজ্জা যায় না। শুভ্রা হাত রাখলো আরহামের প্রশস্ত বুকে, হালকা ধাক্কা দিল, কিন্তু এক চিলতেও নাড়াতে পারল না আরহামকে। আরহামের হাসি আরো প্রসারিত হলো। শুভ্রার মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, এই পাটকাঠির শরীর নিয়ে তুমি শক্তি দেখাচ্ছ বউ? তেতে উঠল শুভ্রা। বার কয়েক ধাক্কা দিল আরহামকে, কিন্তু কোনো সুবিধা করতে পারল না।
অগত্যা হাল ছেড়ে দিল। সব জায়গায় শক্তি দেখাতে নেই বউ। শুভ্রা আলতো হাতে আরহামের মুখে স্পর্শ করতে শুরু করে। কিঞ্চিত অবাক হয় আরহাম। কোথায় এই সময় লজ্জায় লাল হয়ে থাকার কথা তার বউয়ের, কিন্তু ঘটছে তার উল্টো। এবার হালকা করে ধাক্কা দিতেই বিছানায় পড়ে যায় আরহাম। ঠোঁট প্রসারিত করে হাসে শুভ্রা। আপনি ঠিকই বলেছেন মন্ত্রীমশাই, সব জায়গায় শক্তির ব্যবহার করতে হয় না। বলে বিছানা থেকে নেমে দৌড়ে দেয় শুভ্রা। উদ্দেশ্য ওয়াশরুম। আরাম হেসে চোখ বন্ধ করে রাখে। ইদানিং তার বড্ড হাসতে ইচ্ছে করে সকলের সামনে, কিন্তু পারে না। একমাত্র এই মেয়েটার সামনে হাসতে তার কোনো সংকোচ হয় না। হাত পা বাঁধা অবস্থায় গোডাউনে পড়ে আছে ডক্টর সিরাজুল সাহেব, খান পরিবারের পারিবারিক ডাক্তার। তিনি অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছেন তিনি উপস্থিত সবাইকে। আমাকে এখানে কেন এনেছিস তোরা? তোদের সাহস হলো কিভাবে? ছেড়ে দে আমাকে, দেখে নেব এক একটাকে। শুভ্র পায়ের উপর পা তুলে চেয়ারে বসে সিগারেট টানছে। ফোনে নিজের প্রেয়সীর সাথে প্রেম আলাপে ব্যস্ত সে। ফোনের অপর পাশের ব্যক্তি যদি জানতো তার প্রেমিক পুরুষ সিগারেটে টেনে তার সাথে কথা বলছে, তাহলে হয়তো এখনই বলতো ব্রেকআপ তোর সাথে। সিরাজুল সাহেবের চিৎকার মনে হচ্ছে শুভর কানেই যাচ্ছে না। আশেপাশে থাকা বাকি বডিগার্ডরা শুভর দিকেই চেয়ে আছে। রাগে তাদের শরীরে রক্ত টকবক করছে। একবার অনুমতি পেলেই তো ঝাঁপিয়ে পড়বে সিরাজুল সাহেবের উপর। সিগারেটের শেষ টান দিয়ে ফোনের ওপাশের ব্যক্তিকে বিদায় জানিয়ে উঠে দাঁড়ালো শুভ। পাশ থেকে হকি স্টিক নিয়ে এগিয়ে গেল সিরাজুলের সামনে। এতক্ষণ চিৎকার করায় ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। শুভ হাত দিয়ে সিরাজুল সাহেবের থুতনি উঁচু করে ধরল। আসলে এতক্ষণ শুনতে পাইনি তোর কথা, কি যেন বলছিলি? শুভর হেয়ালি কথা শুনে রাগের মাত্রা বেড়ে গেল সিরাজুল সাহেবের। কিছু অকথ্য ভাষা ব্যবহার করলেন তিনি। শুভ হাসি মুখে শুনল। দুপা পিছিয়েও গেল সে। সিরাজুল সাহেব যেন আরো সাহস পেয়ে গেলেন। আরো কিছু বলার জন্য মুখ খোলার আগেই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। মুখ থেকে গল গল করে রক্ত পড়ছে। শুভ হকি স্টিকটা ছুঁড়ে মারলো আরেক দিকে। নিজের জায়গায় গিয়ে বসে আবারও একটা সিগারেট জ্বালায়। ব্যথায় কাতরাচ্ছেন সিরাজুল সাহেব। গার্ডদের মুখে হাসি ফুটে ওঠে। তারা যেন এটারই অপেক্ষা করছিল। কয়েক মিনিট পর চারজন মানুষের ছায়া দেখা গেল দরজায়। শুভ সেদিকে একবার তাকিয়ে মুখে থাকা সিগারেট ফেলে দিল। ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে পড়ল। ফারহাদ, রাহাত, রিমন আর ফাহিম এসে বসলো চেয়ারে। সিরাজুল সাহেবকে মাটিতে পড়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে গেল তাদের। ফাহিম রাগী লোকে তাকালো শুভর দিকে। খেবলা মার্কা হাসি দিল শুভ। নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ফেলল, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না সে। শুভ একজন গার্ডকে ইশারা করতেই সিরাজুল সাহেবের প্রাথমিক চিকিৎসা শুরু করা হলো। ভাইয়া চলো আজকে এক দফা লুডো খেলা যাক, যে জিতবে আজকের দায়িত্ব তার কাঁধে। ভ্রু নাচিয়ে বলল রিমন। সায় জানালো সবাই। রিমন ফোনে লুডো বের করে সবাইকে নিয়ে খেলতে বসলো। মুখ বাঁকালো শুভ। আজকে তার আর কোনো কিছুই করতে হবে না। হাত জোড়া কেমন হকি স্টিকটা ধরতে যাচ্ছে। হকি স্টিক রে, এই কষ্ট কোথায় রাখি? কষ্ট পাস না ভাই, আজকে তোর ব্যবহার আমি করব না দেখি আমারও কষ্ট হচ্ছে। হকি স্টিকটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল শুভ। গার্ডরা ওর অবস্থা দেখে মুখ চেপে হাসছে। যতবারই তারা শুভকে এই অবস্থায় দেখে ততবারই তাদের পেট ফেটে হাসি চলে আসতে চায়। বেশ কিছু সময় লুডো খেলার পর ফাহিম জিতে গেল। লাফিয়ে উঠল ফাহিম। ভাইদের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারাও বিপরীতে বাঁকা হাসি উপহার দিল। তোর ভাগ্য ভালো রে ভাই, যা এনজয় কর। রাহাত ফাহিমের কাঁধে হাত রেখে বলল। ফাহিম হাতে হকি স্টিক নিয়ে সিরাজুল সাহেবের সামনে গিয়ে বসলো। আয় ভাই আমরা বরং আরেকটা রাউন্ড খেলি। রাহাতের ডাকে এক সেকেন্ডও সময় অপচয় করলো না শুভ। ঝড়ের গতিতে এসে ফাহিম যেখানে বসেছিল সেখানে বসলো। চারজন মেতে উঠলো লুডো খেলায়। আশেপাশে কি হচ্ছে তাদের দেখার সময় নেই। একজন গার্ড এক বালতি পানি ছুঁড়ে মারলো সিরাজুলের উপর। চোখ খুললেন তিনি। চোখের সামনে ফাহিমকে দেখে মনে হচ্ছে চাঁদ হাতে পেয়ে গেল। ফাহিম তুমি এখানে? দেখো না, সকালে তুমি ফোন করে জানালে না তোমার দাদু অসুস্থ। তখনই আমি চেম্বার থেকে বেরিয়ে পড়েছিলাম তোমাদের বাড়ির উদ্দেশ্য। মাঝপথে এরা তুলে নিয়ে আসে। চোখ দিয়ে ইশারা করে গার্ডদের দেখায় সিরাজুল সাহেব। ফারহাদদের দেখে চোখ বড় বড় হয়ে যায়। ভয়াতুর চোখে তাকায় ফাহিমের দিকে। ফাহিমের ঠোঁটে বাঁকা হাসি দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে সিরাজুলের। যা বোঝার বুঝে ফেলেছেন তিনি। আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এমন করব না।
টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, ক্ষমা করে দাও আমাকে। আরে আঙ্কেল, ক্ষমা কেন চাচ্ছেন? কি করেছেন আপনি? থতমত খেয়ে যায় সিরাজুল সাহেব। মনে প্রশ্ন উকি দেয়, হয়তো বা সে যা ভাবছে তেমন কিছুই নয়। হাত পায়ের বাঁধন খুলে দেয় ফাহিম। গার্ডদের উদ্দেশ্যে বলে, তোমাদের সাহস হলো কিভাবে ওনাকে এভাবে বেঁধে রাখার? কাপুরুষের দল! চোখ বড় বড় হয়ে যায় গার্ডদের। অদ্ভুত চাহনিতে দেখে ফাহিমকে। সিরাজুল সাহেব খুশি হন, তার মানে তিনি যা ভাবছেন তা নয়। স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ফাহিমের কথা শুনে ভয়ে হাত পা কাঁপতে শুরু করে ওনার। ছি, তোমাদের এত ট্রেনিং দিয়েছি কি এটাকে এভাবে বেঁধে রাখার জন্য? তোমরা দেখি পুরুষ জাতির নাম ডুবাবে। বলতে বলতে হকি স্টিক দিয়ে সিরাজুল সাহেবের হাত এবং পায়ে বেশ কয়েকবার আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দেখো, এভাবে রাখতে হয়। গার্ডদের উদ্দেশ্যে বলল ফাহিম। গার্ডদের বড় বড় করে রাখা চোখ স্বাভাবিক হয়ে গেল। ফাহিম একের পর এক আঘাত করতেই থাকলো সিরাজুল সাহেবকে। ফারহাদদের কোনো ভাবান্তর নেই, তারা এক মনে লুডো খেলা এনজয় করছে। সিরাজুল সাহেবের শার্টের কলার ধরে দাঁড় করালো ফাহিম। দেয়ালের সাথে গলা চেপে ধরলো। রক্তবর্ণ হয়ে গেছে ফাহিমের চোখ। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সিরাজুল সাহেবের। ছেড়ে দিল ফাহিম। চেয়ার নিয়ে বসলো। প্রশ্ন ছুড়ল সিরাজুল সাহেবের দিকে। কে বলেছে তোকে বনিকে ড্রাগস দেওয়ার জন্য? কিছু বললেন না তিনি। সিরাজুল সাহেবের চুপ করে থাকা মোটেও পছন্দ হলো না ফাহিমের। পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করলো। ছুরিটা দেখতে ছোট হলেও ধারালো। আবারও জিজ্ঞেস করলো ফাহিম, কিন্তু এবারও নিরুত্তর সিরাজুল সাহেব। আচ্ছা বেশ, বলবি না তো? তাহলে আর কি করার? কোন হাত দিয়ে যেন বনিকে ড্রাগস দিয়েছিলে? ডান হাত দিয়ে, তাই না? এই হাতটাই যদি না থাকে? ছুরি চালিয়ে দিল ফাহিম। কেটে ফেললো সিরাজুল সাহেবের ডান হাতের 5টা আঙ্গুল। গণগণ বিদারী চিৎকার করে উঠল সিরাজুল সাহেব। বিরক্ত হলো ফারহাদ। চিৎকারের জন্য তার খেলায় অসুবিধা হচ্ছে। ভাই, তোর জন্য ভুল দান দিলাম, মুখ বন্ধ করর। এভাবে সারের মতো কেউ চিল্লায়? সরি ভাইয়া, তুমি খেলো। খেলায় মনোযোগ দিল ফারহাদ। তার একটা দান ভুল হয়ে গেছে দেখে কত দুঃখ। আহারে, দানটা ঠিক থাকলে হয়তো রাহাতের একটা গুটি কাটতে পারত। ফাহিম আবারও জিজ্ঞেস করে একই প্রশ্ন। এবার জবাব দিল সিরাজুল সাহেব। সবটা বলে দিল ফাহিমকে। কুর হাসলো ফাহিম। এবার তো আমাকে ছেড়ে দিবে বলো? একটা ভিডিও চালালো ফাহিম। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ড্রাগ ডিলারদের সাথে সিরাজুল সাহেবকে। মাস্টার মাইন্ডের মধ্যে তিনিও একজন। জানিস, পেন ড্রাইভটা আগে পেয়েছিলাম, কিন্তু এত চাপের মধ্যে দেখার সুযোগ পাইনি। দেখলে হয়তো আমার বনিটাকে এত কষ্ট পেতে হতো না। বনি জানতো তোর সম্পর্কে, কিন্তু আমার বোকা বোন আমাদের হাতে সব দিয়েছিল যেন আমরা তাকে পুলিশের হাতে তুলে দিতে পারি। কিন্তু আমার বোন কি আর জানে তার ভাইয়েরা কেমন? একজন সিআইডি অফিসারের বাড়িতে এমন কাজ করতে তোর ভয় লাগলো না? আকতি মিনতি করতে শুরু করলো সিরাজুল সাহেব। তিনি ভাবতেও পারেননি এভাবে কোনো একদিন ধরা পড়বে। বাহ, যার নুন খেলি তার প্লেটেই থুতু ফেললি। তুই তো জানিস বনি আমাদের কাছে কি, আমাদের কলিজাও। জানতিস না ওর গায়ে সামান্য ফুলো টোকা লাগলেও কি করতে পারি আমরা? জেনেও নিজের মৃত্যু নিজে ডেকে আনলি। কষ্ট হচ্ছে রে তোর পরিবারের জন্য। তোরও তো বোন আছে, তাই না? আচ্ছা, যখন তোর লাশটা কাটাছেঁড়া পাবে তখন ওনার কি অবস্থা হবে? শুনেছিলাম তুই তোর বোনকে খুব ভালোবাসিস, তাই তো বোন আর বোন জামাইকে নিজের কাছে রেখেছিস। তোর বোনের কথা ভেবে খুব খারাপ লাগছে রে। সিরাজুল সাহেবের গলা বরাবর ছুরি চালালো ফাহিম। মুহূর্তে গলা কাটা মুরগির মতো ছটফট করতে শুরু করলেন তিনি। মন গলল না ফাহিমের। একের পর এক ছুরি চালিয়েই যাচ্ছে। সিরাজুল সাহেবের প্রাণ পাখি সে কখন দেহত্যাগ করেছে, কিন্তু ফাহিমের থামার নাম নেই। জিতে গেছি বলে চিৎকার করে উঠল রাহাত। আনন্দে নাচতে শুরু করলো। জিতে গেছে সে। বাকিরা মুখ কালো করেই বসে আছে। তুই বেইমানি করেছিস ভাই। মোটেও না, এখন জিততে পারিনি বলে এমন করছো। তর্ক শুরু হয়ে যায় ফারহাদ আর রাহাতের মধ্যে। গার্ডদের ভয়ে গলা শুকিয়ে গেছে। হতভম্ব তারা ফাহাদদের ঝগড়া দেখে। এখানে যে কাউকে কেটে টুকরো টুকরো করা হয়েছে সেদিকে তাদের কোনো খেয়ালই নেই। শান্তশিষ্ট ফাহিমের এই ভয়ঙ্কর রূপ দেখে কাঁপছে তারা। কেউ কি ভেবেছিল সবসময় হাসি খুশি থাকা ফাহিমের এমন ভয়ঙ্কর একটা রূপ আছে? কি করতে হবে জানিস তো, নাকি বলতে হবে? আরে ফাহিম, এটা বলার কি হলো? আমাকে কি তোর গর্ধব মনে হয়? না, গর্ধব মনে হয় না, কারণ তুই তো সত্যি গর্ধব। অপমান? এত বড় অপমান? না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
যা ভাগ, কাজ কর গিয়ে। মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে কাজে লেগে পড়ল শুভ। বাকি গার্ডরা সাহায্য করছে তাকে। ভাই, তোর তো শার্ট নষ্ট হয়ে গেল। এই জন্যই বলি ছুরি ব্যবহার করিস না। দেখলি রক্ত দিয়ে কি হলো? বন্দুক ব্যবহার করবি। ভাইয়া, ছুরি চালিয়ে যে কি শান্তি তুমি কিভাবে বুঝবে? তুমি তো শুট করে কাজ শেষ করে দাও। তা অবশ্য ঠিক। চলে যায় তারা চারজন। গোডাউনে ফেলে যায় কয়েক টুকরো করা লাশ আর কয়েকজন মানুষকে। খাবার খাওয়া শেষ করে এসে গোছগাছ করছে শুভ্রা। আজকে এই বিয়ের 3 দিন পূরণ হলো। জামাইকে নিয়ে আজকে নিজের বাড়ি যাবে। আনন্দে মন নাচছে শুভ্রার। বারবার তো গানের সুর ধরছে। 3 দিনে যেন মনে হচ্ছে কত বছর নিজের বাড়ি থেকে আলাদা হয়ে আছে। আরহাম সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। নিজের কাপড় গোছানো শেষে আরহামের কাপড় গোছাচ্ছে শুভ্রা। এত কিছুর মাঝে শুভ্রা ভুলেই গিয়েছিল নীলার কথা। মেয়েটাকে আগে কোনোদিন দেখেনি, শুনেছিল একই বয়সী তারা। একমাত্র ভাইয়ের বিয়ে হলো অথচ বোন বিয়েতে উপস্থিত ছিল না কেন? মাথায় ঘুরছিল প্রশ্নটা। আরহামের সামনেই বিছানায় বসে শুভ্রা। আরহাম গভীর মনোযোগে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বসে থাকার পরেও যখন আরহাম দেখলো না শুভ্রার দিকে, তখন রেগে গেল শুভ্রা। উঠে গিয়ে ল্যাপটপের স্ক্রিনটা নামিয়ে দিল। কোমরে 2 হাত দিয়ে দাঁড়ালো আরহামের সামনে। আর নিজের কাজে ব্যাঘাত ঘটায় রাগ হলো আরহামের। কিছু বলার উদ্দেশ্যে মাথা তুলল। কোমরে হাত রেখে রেগে শুভ্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের রাগ নিজের মধ্যেই রাখলো। একটা কথা সঠিক মনে হচ্ছে আরহামের, সব পুরুষেরাই বউয়ের সামনে বিড়াল হয়ে যায়। সে যত বড় বাগই হোক না কেন, সে নিজেই হয়তো তার প্রমাণ। এই যে এখন বউয়ের রাগ দেখে নিজের রাগ নিজের মধ্যেই রাখলো। বউয়ের জায়গায় অন্য কেউ হলো হয়তো এতক্ষণে ঝাড়ি মারতে মারতেই আধমরা করে ফেলতো। ঘরে বউ রেখে ল্যাপটপে কাকে দেখছেন এত মনোযোগ দিয়ে? ভ্রু কুচকালো আরহাম। শুভ্রার কথার মানে বুঝতে পারেনি, কিছুক্ষণ লাগলো বুঝতে। সব স্ত্রীদের এইটা কমন একটা বিষয়। স্বামী যদি একটু পাত্তা না দেয় তাহলে সবার আগে এসব মেয়েলি চিন্তা ভাবনাই মনে আসে। হাসলো আরহাম। শুভ্রাকে গিন্নি গিন্নি লাগছে। শুভ্রাকে টেনে নিজের কোলে বসালো। 2 হাতে কোমর জড়িয়ে রাখলো যেন উঠতে না পারে। বাইন মাছের মতো ছটফট করতে শুরু করলো শুভ্রা। কি হলো বউ, বাইন মাছের মতো ছটফট করছো কেন? ঠোঁটে দুষ্ট হাসি রেখে বলল আরহাম। শুভ্রা যতই ছাড়ানোর চেষ্টা করছে আরহাম ততই শক্ত করে ধরছে। বেশ কিছুক্ষণ ছটফট করে যখন নিজেকে ছাড়াতে পারলো না, তখন শান্ত হয়ে গেল শুভ্রা। শক্তি শেষ? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো আরহাম। শুভ্রা রাগীভাবে তাকালো তার দিকে। উচ্চ স্বরে হেসে উঠল আরহাম। অসভ্য মন্ত্রী! চোখ বড় বড় হয়ে গেল আরহামে। অসভ্য মেয়ে কিনা তাকে অসভ্য ট্যাগ লাগিয়ে দিল। তবে বাঁকা হাসলো সে। অসভ্য মন্ত্রী যখন বললে তো বউ কিছু অসভ্যতা আমি দেখাই। ভ্রু নাচিয়ে বলল আরহাম। মুখ চেপে ধরলো শুভ্রা। বার কয়েক অসভ্য মন্ত্রী বলে আখ্যায়িত করলো। আচ্ছা, আপনার ওয়ালেটে ওটা কার ছবি? আবার আপনাদের ফ্যামিলি ফটোতেও দেখলাম মেয়েটিকে। আরহামের হাসি মুখ মুহূর্তেই ঘন অন্ধকারে ছেয়ে গেল। শুভ্রার কোমরে থাকা হাতের বাঁধন ঢিলে হয়ে গেল। তুমি কিভাবে দেখলে? ওই যে দেয়ালে আপনাদের ফ্যামিলি ফটোতে। তাছাড়া আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গোছানোর সময় আপনার ওয়ালেটে দেখেছিলাম। দেয়ালে টাঙানো ফ্যামিলি ফটোটার দিকে হাত দিয়ে দেখিয়ে বলল। আরহাম তাকালো সেদিকে। আরহামের পাশেই নীলা বসে আছে, বাবা মা দুদিকে আর দাদা দাদি পেছনে। বছর 3 আগেই তোলা ছবি। আরহাম কিছু বলার আগেই শুভ্রা বলল, ওটা কি নীলা? আমি তো শুনেছিলাম রাইমার থেকে আপনার একটা ছোট বোন আছে, মানে আমার ননদিনী। কিন্তু নিজের একমাত্র ভাইয়ের বিয়ে হলো অথচ ওর কোনো খোঁজ নেই। আশ্চর্য। আর সেদিন যখন এসেছিলাম তখনও নীলাকে দেখিনি। আর বিয়ের 3 দিন হলো বাড়িতে তো দেখলাম না। কোল থেকে নামিয়ে দিল শুভ্রাকে। উঠে দাঁড়ালো আরহাম। ল্যাপটপ হাতে ব্যালকনির দিকে যেতে যেতে বলল, ও নেই। অবাক হলো শুভ্রা। নেই মানে কি? আর নীলাকে আগেও দেখেছে বলে মনে হচ্ছিল শুভ্রা। আরহামকে জিজ্ঞেস করার জন্য উঠতে দেখতে পেল বারান্দার দরজা লাগিয়ে দিয়েছে। শুভ্রা বুঝলো হয়তো কোনো কারণে মন্ত্রীমশাই চিন্তিত, তাই আর জ্বালালো না। রাইমার ঘরের দিকে চলে গেল সে। রাইমাকে জিজ্ঞেস করা যাবে। ফাহিমের সাথে প্রেমালাপে ব্যস্ত রাইমা। না প্রেমালাপ বললে ভুল হবে, ফাহিমকে বকতে ব্যস্ত রাইমা। ঘরের দরজা খোলা থাকায় শুনতে পেল শুভ্রা। হাসলো। বরাবর এদের ঝগড়া দেখে হাসে সে। কথায় কথায় ঝগড়া লাগে। এদের বিয়ের ব্যবস্থা করতে হবে, তার আগে মন্ত্রীমশাইকে রাজি করাতে হবে।
নক করলো শুভ্রা। রাইমা ভেতরে আসতেই বলল, ফাহিমকে হোল্ড করতে বলল। আমার ঘরে আসার জন্য আবার তোকে নক করতে হবে নাকি? হেসে রাইমার পাশে বসলো শুভ্রা। জিজ্ঞেস করলো নীলার কথা। আরামের মতো রাইমারও মুখের একই অবস্থা হলো। আরামের সাথে হওয়া কথাগুলোই বলল। বড় ভাইয়ার ওয়ালেটে একটা মেয়ের ছবি দেখে তোর খারাপ লাগেনি? খারাপ লাগবে কেন? অবশ্য হঠাৎ ছবিটা দেখে উল্টাপাল্টা চিন্তা মাথায় এসেছিল। মনে পড়লো ভাইয়া তো আমাকে বলেছিল নীলার কথা। পরে ফ্যামিলি ফটোতে দেখে শিওর হয়েছি, কিন্তু ছবিটা বেশ কয়েক বছর আগের মনে হলো। মন্ত্রীমশাই বলল ও নেই, কোথায় গেছে? নীলা মারা গেছে। কেঁপে উঠল শুভ্রা। হতভম্ব হয়ে তাকালো রাইমার দিকে। বিশ্বাস করতে কষ্ট হলো। এর আগে রাইমার কাছে শুনেছিল নীলা তাদের সমবয়সী। কাঁপা কাঁপা গলায় বলল, কি কি বলছিস এসব? হ্যাঁ সত্যি, নীলা মারা গেছে। বড় ভাইয়ার কলিজার টুকরো ছিল নীলা। এই জন্যই হয়তো তোর কথা শুনে বেলকনিতে চলে গিয়েছিল। বাড়িতে কেউ ভাইয়ার সামনে নীলার কথা বলে না, বড় ভাইয়ার কষ্ট হবে ভেবে। তাছাড়া পরদিনই নানিমাও মারা গিয়েছেন। কিভাবে এমনটা হলো? শুনেছিলাম নীলা কাকে যেন ভালোবাসতো। ছেলেটি নাকি নীলার সাথে অভিনয় করেছিল। তখন মেয়েটার বয়সই বা কত ছিল, সবে মাত্র 16তে পা দিয়েছিল। সেবার আমাদের বাসায় বেড়াতে গিয়েছিল বড় ভাইয়ারা সবাই, নীলাও গিয়েছিল। তুই তো দেখেছিলি ভাইয়াদের। হ্যাঁ সূচক মাথা নাড়ায় শুভ্রা। কিন্তু সেদিন নীলা বাদে সবাইকে দেখেছিল সে। মন্ত্রীমশাই প্রায় আসতো রাইমাদের বাড়িতে, লুকিয়ে দেখতো মন্ত্রীকে। সেখান থেকে এই সূত্রপাত হয় শুভ্রার মন্ত্রীমশাইয়ের প্রতি ভালোবাসার। কখনো মন্ত্রীমশাইয়ের সামনে আসেনি, তারপর ভাইয়ের থেকে রাইমার থেকে খোঁজ খবর নিত। ধীরে ধীরে মন্ত্রীমশাই আসক্ত হয়ে যায় সে। তারপর সেই দিন খাওয়া দাওয়ার সময় নীলাকে খুঁজে পাওয়া যায়নি। পরে সবাই খুঁজতে বের হই, কিন্তু কিন্তু কি? বিচলিত হয়ে প্রশ্ন করলো শুভ্রা। এতক্ষণে মাথায় হানা দিয়েছে সেদিনে তার সাথে হয়ে যাওয়া সেই কালো অতীত। নীলাকে খুঁজে পেয়েছিলাম আমরা, কিন্তু জীবন্ত নীলাকে পাইনি। পেয়েছিলাম ঝলসে যাওয়া নীলার দেহ। নীলার অবস্থা শুনে পরদিনই হার্ট অ্যাটাক করে নানিমণি। ওনাকে জানানো হয়নি, কিন্তু জানি না কিভাবে জানতে পেরেছিলেন। হার্টের সমস্যা ছিল ওনার। কোথায় পাওয়া যায় নীলাকে? রামিজ আঙ্কেলের পুরনো বিল্ডিংয়ে। কথা শেষ করে নিজেই থমকে যায় রাইমা। শুভ্রার দিকে তাকায়। কেঁপে ওঠে শুভ্রা। বাবা মাকে শেষবার দেখা দৃশ্য ভেসে উঠে চোখের সামনে। ভেসে উঠে ভয়ঙ্কর সেই কালো অতীত। থরথর করে কাঁপতে শুরু করে পুরো শরীর। ভয় পায় রাইমা। রাইমার ঘর থেকে বাইরে নজর দেয় শুভ্রা। আরহামকে বাড়ির বাইরে যেতে দেখে দ্রুত ঘর থেকে বের হয় শুভ্রা। পেছনে রাইমা চিৎকার করে থামতে বলে। কোনো কথা শুনে না শুভ্রা। এই মুহূর্তে আরহামকে কিছু কথা জানানো ছাড়া কোনো কিছুই মাথায় আসছে না। ফোনের ওপাশে এতক্ষণ সব কথা শুনতে থাকা ফাহিম বসা থেকে দাঁড়িয়ে পড়ে। ঘর থেকে ছুটে বের হয়। বিপদের আজ পেয়েছে সে। ড্রয়িং রুমে ভাইদের দেখে তাদের কোনো কিছু না বলে সাথে নিয়ে বের হয়। যত দ্রুত সম্ভব গাড়ি চালানো যায় চালাচ্ছে। ফাহিমকে একের পর এক প্রশ্ন করছে ফাহাদরা। ফাহিম কোনো হেলদোল করেই যায়। ফাহিম শুধু ফোনে হেলো হেলো করেই যাচ্ছে। শেষে রাইমা চিৎকার শুনতে পায়। লাইন কেটে যায়। রাগে গাড়ি স্টিয়ারিংয়ে আঘাত করে ফাহিম। বাকিরা বুঝতে পারে কোনো খারাপ কিছু হয়েছে নিশ্চয়ই। চিৎকার করে উঠে রাইমা। নিচে নেমে কোলে তুলে নেয় শুভ্রার মাথা। গল গল করে রক্ত পড়ছে। হাউমাউ করে কেঁদে উঠেছে। শিকদার বাড়ি সবাই ছুটে আসে। আরহাম ভেতর চিৎকার শুনে দ্রুত প্রবেশ করে ভিতরে। সিঁড়ির কাছে রাইমার কোলে মাথা রেখে থাকতে দেখে শুভ্রাকে। দ্রুত এগিয়ে যায় সে। দেখতে পায় শুভ্রার রক্তাক্ত দেহ। ধপ করে বসে পড়ে। টেনে নেয় নিজের বাহু ধরে। মুহূর্তেই শুভ্র পাঞ্জাবি লাল রঙা হয়ে যায়। ভাইয়া, এখনই ভাবিকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি চলো, না হলে দেরি হয়ে যাবে ভাইয়া। উপর থেকে নামতে নামতে বলল নিতুল। আরহাম কোলে তুলে নিল শুভ্রাকে। কিছু বলার চেষ্টা করছে শুভ্রা। তোমার কিছু হবে না বউ, তোমার মন্ত্রী মশাই তোমার পাশে আছে, চোখ খুলে রাখো, এক্ষুনি হাসপাতালে পৌঁছে যাবে। গাড়িতেই শুভ্রার মাথা নিজের কোলে নিয়ে বসে আছে আরহাম। সেদিনও শুভ্রাকে এভাবেই নিয়ে গিয়েছিল, আজও পুনরাবৃত্তি হলো। গাড়িতে তাদের সাথে নীলিমা শিকদার আর রাইমা উঠল। বাকিরা অন্য গাড়িতে আসছে। চোখ খুলে রাখ মা, তোর কিছু হবে না, আমরা আছি। নীলিমা শিকদার কাঁদছেন। এই কয়েকদিনে মেয়েটার প্রতি তার নিজের মেয়ের মতোই ভালোবাসা জন্মেছে।
এক মেয়েকে তো হারিয়েছেন, আরেক মেয়েকে কোনোভাবে হারাতে চান না। রাইমা শুভ্রার হাত মুঠো করে ধরে রেখেছে, নিজেকেই দোষ দিচ্ছে সে। ভাবছে তার জন্যই আজ শুভ্রার এই অবস্থা। এক হাতে আরহামের গালে হাত দেয় শুভ্রা। কিছু বলার চেষ্টা করছে, কিন্তু স্পষ্ট বলতে পারছে না সে। আরহাম বারবার চোখ খুলে রাখতে বলছে শুভ্রাকে। মন্ত্রীমশাই, ভালোবাসি আপনাকে। নীলাকে মেরে। হাত নামিয়ে নেয় শুভ্রা, বন্ধ করে ফেলে চোখ ছোড়া, শান্ত হয়ে যায় ছটফটানি। আরহামের পাঞ্জাবি দুদিকে চেপে ধরেছে রাহাত, রাগে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। ফাহিম অগ্নি চোখে চেয়ে আছে রাইমার দিকে। ফারহাদ রিমন বিধ্বস্ত অবস্থায় দেখছে আইসিইউ। নীলিমা বেগম জায়ের কাঁধে মাথা রেখে আছেন। তোমাকে বিশ্বাস করে তোমার একবার চাওয়াতেই আমার ছোট বোনকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, তার প্রতিদান তুমি এভাবে দিচ্ছ? আরহামকে ঝাঁকিয়ে বলছে রাহাত। নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে, কোনো কথা বলতে পারলো না আরহাম। আরো ক্ষেপে উঠল রাহাত, পাঞ্চ মারলো আরহামের মুখ বরাবর। টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল আরহাম, নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। আবারও আঘাত করার আগে রাহাতকে ধরে ফেলে ফারহাদ, জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে বসায়। আটকাচ্ছ কেন আমাকে ভাইয়া? ওর জন্য আমাদের বনির এই অবস্থা। সবকিছু জানা সত্ত্বেও ও কিভাবে বনিকে একলা ছাড়তে পারলো? ওর জন্য একবার নিজের জীবন ঝুঁকিতে ফেলছি, তাহলে ও কেন পারলো না আমার বনিকে আগলে রাখতে? আরহামের উদ্দেশ্যে চিৎকার করে বলছে রাহাত। হাসপাতাল হওয়ায় তাকে শান্ত করে ফারহাদ। সে যে ভেতরে শান্ত এমনটা নয়। আরহাম কোনো কথা বলছে না, রুমাল দিয়ে নাকে রক্ত মুছে নিল। রুমালটা দেখতে মনে পড়লো পার্টি অফিসের কথা। কিছুদিন আগে শুভ্রা গিয়েছিল, জোরপূর্বক ঢুকেছিল। আরহামের হাতে রুমাল দিয়ে কোনো কথা না বলেই চলে এসেছিল। হেতে অবশ্য অবাক হয়েছিল আরহাম, কিন্তু তেমন পাত্তা দেয়নি। রুমাল খোলার পর এক কোনায় দেখছিল শুভ্রার মন্ত্রী মশাই লেখা। মুচকি হেসে পকেটে যত্ন সহকারে রেখেছিল। ডাক্তারকে বের হতে দেখে সবাই এগিয়ে গেল তার দিকে। রিমন প্রশ্ন করল, বনি কেমন আছো? দুঃখিত। ডাক্তারের শার্টের কলা চেপে ধরল রিমন, চিৎকার করে উঠল। স্তব্ধ হয়ে গেল সকলেই, পিছিয়ে গেল আরহাম। দেয়ালে পিঠ ঠেকে গেল তার। নিজের শরীরে লেগে থাকা রক্তের দিকে তাকালো। চার ভাই পাথরের ন্যায় হয়ে গেল। শিকদার পরিবার স্তব্ধ হয়ে গেল। অজ্ঞান হয়ে গেল রাইমা, ঢলে পড়ল বেঞ্চে।